মনোময় আজকাল বাড়ি ছেড়ে বেরোনোই বন্ধ করে দিয়েছে। সে সারাক্ষণ নিজের ঘরের দৌড় দিয়ে ঘুমিয়ে থাকে। কাল ঘুমে পেয়েছে তান্ত্রিককে। ডিটেকটিভ হওয়ার শখ তার একেবারে গেছে বললেই চলে। সারাদিনে একবার শুধু ঘর থেকে বেরোয়, দুপুরের দিকে বাথরুমের দৈনন্দিন কাজকর্ম সারে, দাঁত মাজে, স্নান করে, তারপর দুটো নাকে মুখে দিয়েই আবার পিসি আর বিরূপাক্ষের মুখের ওপর ঘরের দরজা বন্ধ করে দেয়। সারা দুপুর আর বিকেল জুড়ে সে শুধু বই পড়ে। সে হিসেব করে দেখেছে, এই 3 আলমারি ঠাসা বই এই রকম স্পিডে যদি রোজ পড়তে থাকে সে, তবে তার হেসে খেলে 4-5 বছর দেখতে দেখতে চোখের সামনে দিয়ে কেটে যাবে। তারপর সে ঠিক করেছে তার নতুন স্মার্টফোনে ফ্রিতে ইবুক নামানো শুরু করবে। সন্ধ্যের দিকটা সে ধ্যানে বসে, তারপর একটু ঠাকুরের নাম জপ, ব্যাস। তারপরই সে তার স্থূল শরীর ছেড়ে বেরিয়ে পড়ে সারা ফুলকেতু গ্রামের ওপর নজরদারি করতে। এইটুকু সময়ই সে ডিটেকটিভ হওয়ার দায়িত্ব যেটুকু পালন করে আর কি। তবুও বেশিরভাগ সময়টাই কমলা বাড়িতে গিয়ে বিউটির ঘরের এক কোনায় চুপচাপ বসে থাকে সে। বিউটির ঘরে কাস্টমার আসে, কাস্টমার যায়, আবার কাস্টমার আসে। বিউটি গল্প শোনাতে শোনাতে তাদের সব শখ আহ্লাদ পূরণ করে। মনোময় সূক্ষ্ম শরীরে সেসব চুপচাপ দেখতে থাকে আর শুনতে থাকে। তবে যত দিন যায় বিউটি যেন তার উপস্থিতি টের পায়। ঘর ফাঁকা থাকলে তাকে শুনিয়ে শুনিয়ে ধীরে ধীরে একা একা কথা বলতে শুরু করে সে। মাঝে মাঝে মনোময় একদিন লালুমালের বাড়ির ছাদে গিয়েও বসে। সেখানে 2 বন্ধু কিশোর বেলার মতো আকাশের দিকে চেয়ে চিত হয়ে শুয়ে থাকে। লালু বলে, নীলকমল যে মরল, তুই তারা একবার চোখের দেখাও দেখতে গেলি না রে মনা, এ তোর ভারী অন্যায়। ওইসব নিষ্পাপ আত্মা মরার পর কি আর বেশিক্ষণ পৃথিবীতে থাকতে পারে? যাওয়ার সময় তোর কথা বলি গেল, বলল, কাকা মনা মামারে বলো খনে পরের জন্মে আমি তারে ছেলে হিসাবে পেতে চাই। আমি বললাম, মরে গিয়ে তোর কথা তো একেবারে পরিষ্কার হয়ে গেছে রে নীলকমল। সে শুধু হাসে। তবে ফুলকেতু গ্রামের লোকজনের তারে নিয়ে ওই মিছিল দেখে তার তো আনন্দে কান্না আর থামতেই যায় না। আর সেদিন গ্রামের মেয়েরাও একেবারে ফাটায়ে গিয়েছিল। কলার ভেলা নীলকমলের দেহ নিয়ে বুলান নদীর স্রোতে ভেসে ফুলকেতু গ্রাম সারিয়ে চলে গেল। আকাশে পরের দিনের সূর্য উঠি গেল, কিন্তু মাগিদের গান আর থামে না। উফ, সে গান বইলে গান। ফুলকেতু গ্রামের মেয়েরা ওই একটা গানই তো সারা জীবন ধরে স্কুলে মোমেনা বেগমের কাছে শিখে এসেছে। সত্যি মোমেনা একখানা মেয়ে বটে, যেমন ভালো গণিতে তেমন ভালো সঙ্গীতে। লালুমাল একা একাই বকর বকর করে যায়। মনার খুব ইচ্ছা করে পুরনো দিনগুলোর মতো লালুমালের বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু দুজনেরই তো সূক্ষ্ম শরীর, একজনের মরে গিয়ে আর অন্যজনের যোগ বলে। ফলে মনার সূক্ষ্ম শরীরের ভিতর যে সূক্ষ্ম মনখানা আছে, সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যথা সূক্ষ্মভাবে বাড়তে থাকে। লালু আরও বলে যেতে থাকে, তবে হ্যাঁ, কাজের কাজ যদি কেউ করে থাকে সে হলো আমার ভাই কালু। মুসির ছেলে না হয়েও সে যখন পেটের দায়ে মুসিগিরি ধরল, আমরা তো তখন সবাই তার সাথে সম্পর্ক দিলাম তুলে, কিন্তু ওই দিন মালবাড়ির মান তো সে বেটাই রাখলো। আমি বলি কি মনা, ও হলো গে শিল্পী, ভুল করি আমাকে বংশে জন্মে গেছে। কালুমালের কথা শুনে মনোময়ের একরকম অস্বস্তি শুরু হতে থাকে। সিমেন্ট কোম্পানির লোকেদের মার খেয়ে তার বাম দিকটা তো একেবারেই পড়ে গিয়েছিল। তারপর কুন্তিবুড়ির দুবেলা গরম তেল রসুন মালিশে ধীরে ধীরে সে তার বাম দিকে সার ফিরে পেয়েছে। কালুমালের কথা উঠলেই এই সূক্ষ্ম শরীরের বাম দিকটাতেও অদ্ভুতভাবে কেমন যেন একটা সারহীন ভাব অনুভব করতে থাকে সে। লালুর কথায় তার সম্বিত ফেরে। কি রে মনা, তুই সারাক্ষণ এরকম ঘুম মেরে থাকলে আমার কি ভালো লাগে বল? মনে হয় যেন তোকে ফিরিয়ে এনে আমি মহা ভুল করেছি। মনা, তুই আর আমারে ভালোবাসিস না বল? মনা তার সূক্ষ্ম শরীরের ভিতর দিয়ে হালকা হেসে ওঠে, তারপর বলে, লালু, আমি মরে গিয়ে তোর আরু কাছে আসতে চাই রে।
কিন্তু মরতে বড় ভয় করে। তুই ঘুম মেরে সারাটাক্ষণ শুধু এই ভাবিস মনা? না রে লালু, আরো অনেক কিছুই আকাশ কুসুম ভাবি। এখন বুঝতে পারি নীলকমল একদমই দুটো ভিন্ন কারণে ওই কবিতাটা বলতো আর জঙ্গলের দিকে তাকিয়ে বসে থাকতো। কিন্তু আমি এটা আগে বুঝতে পারলে ছেলেটারে আজ মরতে হতো না রে। আমি একটু আগে বুঝতে পারলাম না যে সুখদেইর কাল্টের মাথারা বাকি সদস্যদের মধ্যে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিল, যাতে করে তুমি যদি একবার এই কাল্টে যোগদান করেছো তো এর থেকে বেরোতে গেলে তোমার সন্তানের অবস্থাও নীলকমলের মতো হতে চলেছে। আমি ডিটেকটিভ হিসাবেও ফেল মারলাম আর তান্ত্রিক হিসাবেও ফেল মারলাম রে লালু। মনা, তুই এসব আলফাল বকা থামাবি? এই জগতে সফলের চেয়ে অসফলের সংখ্যাই বেশি। আমাদের সবসময় সফলতার গল্পগুলো শুধু চোখের সামনে নিয়ে আসা হয়, তাই সফলতাকেই আমরা একমাত্র জীবনের ধ্রুব সত্য বলে ধরেছি। আমরা ভুলে গেছি অসফলতাও একই রকম সত্যি, বরং আরো বেশি সত্যি, আরো বেশি নিজের। মনার মটকা হুট করে গরম হয়ে যায়। দেখ লালু, এসব বাজার গরম করা ডায়লগ ওই গল্প আর সিনেমাতেই ভালো লাগে, বুঝলি? কথাগুলো বলে ডিটেকটিভ মনোময় তান্ত্রিক সূক্ষ্ম শরীরে আবার বেরিয়ে পড়ে ফুলকেতু গ্রামে খুনির খোঁজ করতে। লালুমাল কোথাও যায় না। সে চুপচাপ নিজের মার্বেল পাথর বসানো 3 তলা বাড়ির ছাদে ভূত হয়ে শুয়ে থাকে। সে ভালোবেসে এই বাড়িটার নাম রেখেছিল নীড়। সে জানত একদিন তার মেয়ের বিয়ে হয়ে যাবে, বউ যাবে মরে। সে ঝাড়া হাত পা হয়ে তার বন্ধু মনার জন্য অপেক্ষা করে থাকবে। তার বাল্যকালের বন্ধু তন্ত্র শিখে একদিন ঠিক ফিরে আসবে। তারপর তারা দুজনেই তন্ত্রের জাদুতে কচ্ছপের মতো 300 বছর ধরে এই নীড়ে বেঁচে বর্তে থাকবে। সারা রাত ধরে হিম পড়ে লালুমালের স্বপ্নের বাড়ি ভিজে যেতে লাগলো। খুনি সকালে উঠে তার ভূত হয়ে যাওয়া মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফুলকেতু গ্রাম সবে সবে এক প্রাচীন অভিশাপ থেকে বেরিয়ে এসে ভয়ে ভয়ে ঘুম ভেঙে চোখ মেলে তাকায়। তারা বিশ্বাস করে উঠতে পারে না প্রজন্মের পর প্রজন্ম যে রোগ গ্রামের ছেলেরা বয়ে বেড়াচ্ছিল তা জঙ্গলের তলায় কোম্পানির তৈরি সুড়ঙ্গের ভিতর অদ্ভুত কিছু ঘটনা ঘটে যাওয়ায় তা থেকে তারা সম্পূর্ণ সেরে উঠেছে। কমলাবাড়িতে শ্রমিকরা গিয়ে সেসব গল্প বলে ফেলতে লাগে। ভ্যানিশ হয়ে যাওয়া সোনার পিরামিড, শ্রমিকদের চিৎকার এবং মন্ত্রীর পাগল হয়ে যাওয়াকে মিলিয়ে ফুলকেতুবাসীরা দুয়ে দুয়ে 4 করে নেয়। ডিটেকটিভ মনোময় তান্ত্রিক এবার সশরীরে দিনের বেলায় নিজের বাড়ি থেকে বিরূপাক্ষকে কোলে করে বাজার করতে বেরোয়। খুনির পাশে দাঁড়িয়ে মনোময় দরাদরি করে আলু, পটল আর কচির ঢেঁড়স কিনে বাড়ি ফেরে। কুন্তিবুড়ির মুখেও আবার হাসি ফিরে আসে। বিকেলের দিকটা এখন মনোময়ের কাছে আশেপাশের গ্রাম থেকে মানুষজন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে দেখা করতে আসে। তার পসার বেশ ভালোই জমে উঠেছে। কিন্তু এমন সময় খুনি তার ষষ্ঠ শিকারখানা করে বসে।